আমাদের কবি নজরুলকে নিয়ে তো আলোচনা আমরা সব সময় করি, শুনি। তবে কবি নজরুলের একটি কবিতার আলোচনাও যদি করতে যাই, আমরা বিশ্লেষণ করে দিন চলে যাবে যদি একটা কবিতারও যদি আলোচনা করতে যায়। কবি নজরুলের সাহিত্য জীবনের আলোচনা বা জীবন বৃত্তান্ত যদি আমরা আলোচনা করতে যাই, তার অনেক আলোচনা এখানে রয়েছে। কবি নজরুল থেকে আমরা অনেক কিছু শিক্ষা নেওয়া রয়েছে। আজ থেকে ৪৯ বছর আগেই ঢাকা ২৮ নম্বর রোডে, ধানমন্ডি ২৮ নম্বর রোডে ৩৩০ নম্বর বাড়িতে কবি ভবনে তিনি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছিলেন। এবং দুটি দুর্লভ বিষয় রয়েছে। একটি হলো ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে বাংলাদেশে এনে আমাদেরকে বড় ধরনের উপহার দিয়েছিলেন এবং কবি ভবন, ওনাকে কবি ভবনটি দিয়ে ওনাকে একজন পূর্ণমর্যাদায় সচিব দিয়েছিলেন। রাত দিন ওখানে পতাকা উত্তোলন হতো, কবির ভবনে পতাকা থাকতো, তাকে সম্মানিত করেছেন। আরটি হলো ১৯৭৪ সালে ২৯শে আগস্ট আমাদের এই মহাকবি যখন মৃত্যুবরণ করলেন, তখন কিন্তু রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, এখন শহীদ, তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি কিন্তু কবি নজরুলের কফিন বহন করেছিলেন এবং নিজে কফিন বহন করে, এবং রাষ্ট্রের নিয়ম একজন জাতীয় কবিকে রাষ্ট্রের প্রধান কিন্তু কফিন বহন করতে হবে। কিন্তু জিয়াউর রহমান এই কবি নজরুলের কফিন বহন করে এবং দাফন করেছিলেন এবং কবরস্থ করেছিলেন আমাদের জিয়াউর রহমান। আমি এক্ষেত্রে জাতীয় কবি নজরুলকে বাংলাদেশে এনে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে বড় ধরনের একটি উপহার দিয়েছিলেন ১৯৭২ সালে, আবার কবি নজরুলকে আমাদের জিয়াউর রহমান যে সম্মানের সহিত ওনার চিকিৎসা হইতে শুরু করে সমস্ত ব্যবস্থা করেছিলেন। উনি যখন ১২ ভাদ্র ২৯শে আগস্ট যখন তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে আজকে যেখানে সমাধি, সেটা কিন্তু আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই অবদান। এবং তিনি কিন্তু এই কবি তো মুখের এই ভাষা তো ছিল না, কোথায় কবর দেবে, তখন ওই যে কবি নজরুলে যে বলেছিল, মসজিদেরও পাশে আমার খবর দিও ভাই, এবং মুয়াজ্জিমের যেন আজান শুনতে পায়। তখন জিয়াউর রহমান বলছিল যে তো তাকে যদি কবরস্থ করতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবরস্থানের নয়, আলাদাভাবে তাকে কবরস্থ করতে হবে, তবে মসজিদের আশপাশে হতে হবে। যার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি নজরুলের যেই সমাধি, এবং এই সমাধিটা কিন্তু জিয়াউর রহমানের অবদান। তিনি কিন্তু জিয়াউর রহমানের এবং কবি নজরুলের কিন্তু লাশ বহন করেছিলেন এবং ওই কাঁধে নিয়েছিলেন, একজন রাষ্ট্রপতি কাঁধে নিয়েই ওনাকে কবরস্থ করেছিলেন। দুজন মানুষ এই যে মহান কবিকে যে সম্মান দিয়েছেন, সেটা জাতি আজীবন কিন্তু স্মরণ রাখবে। কবি নজরুলের জীবন বৃত্তান্ত যদি আমরা বলতে যাই, অনেক কথা বলা যাবে, আমি ওই লাইনে যাব না, আমাদের নিজামী ভাই আছেন। আমরা দুইটা জিনিস যদি প্রাচীন কালের যদি প্রেক্ষাপট যদি দেখা যায়, ঐতিহাসিক প্রেক্ষাপট, কবি নজরুল কিন্তু পাটনার থেকে গিয়েছিলেন। কবি নজরুল আদিপুরুষেরা আসলে আসানসোলে যে সময় তো সম্রাট এই শাহ আলমের টাইমে তাদেরকে ওখানে এই সেটেল করেছিলেন। তখন কিন্তু কবি নজরুলের পূর্বপুরুষ কাজী দরবারে কিন্তু বিচারক লোক ছিলেন। কাজী শব্দটা কিন্তু ওখান থেকে আসছে। তাদের পরবর্তী এই যে ব্রিটিশের আমলের মধ্যে, তখন যখন ব্রিটিশের নির্দেশিত রায় দিতে হচ্ছে, তখন কিন্তু কবি নজরুলের আদিপুরুষ কাজীলয় থেকে কাজীগিরি থেকে তিনি কিন্তু ইস্তফা দিয়েছিলেন। তখন রবীন্দ্রনাথের আদিপুরুষ পঞ্চনন ঠাকুর ব্রিটিশের পক্ষ হয়ে জাহাজের মধ্যে কিন্তু রসদ সাপ্লাই দিতেন, খাদ্য সাপ্লাই দিতেন। ওনার ঠাকুর কিন্তু, ওনারা ব্রাহ্মণ পরিবার, ঠাকুর কিন্তু কোনো শব্দ নয়। ওই জাহাজের, ইংরেজদের জাহাজের মধ্যে খাদ্য সাপ্লাই দেওয়ার সময় নিম্নমন্দের যারা শ্রমিক ছিলেন, তারা কিন্তু ওই মুনিপকে ঠাকুর বলা হতো। রবীন্দ্রনাথের আদিপুরুষ পঞ্চানন ঠাকুরকে ওই গিয়া দিয়ে ঠাকুর বলাতেই সেখান থেকে ঠাকুর আসছে। অর্থাৎ ওইটাই বোঝাতে চাচ্ছি, যেখানে
ওই ইংরেজদের প্রতি ঘৃণা এনে কবি নজরুলের আদিপুরুষ কাজীগিরি ছেড়ে দিয়েছেন। আর ওই সময়ের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথের পূর্বপুরুষ পঞ্চানন ঠাকুর ইংরেজদের পক্ষ হয়ে কিন্তু টাকা ইনকাম করার জন্য কিন্তু জাহাজের রসদ সাপ্লাই দিয়েছিলেন। মানে তাহলে দুজনের চেতনার মধ্যে কিন্তু দুইভাবেই রয়েছে। মানে ব্রিটিশের প্রতি নজরুলের চিন্তাধারা এবং পরবর্তী যে কবিতার মাধ্যমে প্রকাশ হয়েছে সেটা নয়, তার পূর্বপুরুষদের থেকে কিন্তু রক্তের ধারাবাহিকতায় কিন্তু রয়েছে। কবি নজরুল এইভাবেই কিন্তু প্রতিবাদ করার সিস্টেম বা জানার কথা নয়, কিন্তু তার রক্ত থেকে এটা প্রবাহিত হয়েছে। কবি নজরুল যে ব্রিটিশের বিরুদ্ধে এই যে আন্দোলন করেছে, ব্রিটিশের বিরুদ্ধে, ব্রিটিশের সময়ের মধ্যে কিন্তু সৈনিকও ছিলেন। তার সৈনিক জীবনের সবচেয়ে মানে তার কবিতা সবচেয়ে বেশি লেখালেখি হয়েছে মানে তার সৈনিক জীবনে। তো যাই হোক, আমরা কবি নজরুল কিন্তু শারীরিকভাবে মৃত্যুবরণ করেছে 1942 সালে যখন রবীন্দ্রনাথ প্রয়াত হন, এবং ওই প্রয়াত অনুষ্ঠানের কিন্তু কবি নজরুল অনুষ্ঠান পরিচালনা করেছিলেন, রবীন্দ্রনাথের বিদায়ী অনুষ্ঠান। বিদায় অনুষ্ঠানের পরে কিন্তু কবি নজরুল অসুস্থ হয়ে গেছিলেন। 1943 সাল থেকে কবি নজরুল কিন্তু আর স্বাভাবিক জীবনে মানে শারীরিকভাবে সে অসুস্থ হয়ে গেছিলেন। 1974 সালে 29 আগস্ট পর্যন্ত তিনি কিন্তু শারীরিক মানসিকভাবে তার ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। অর্থাৎ দুজনের মৃত্যু কিন্তু আমরা একসাথে দেখেছি। রবীন্দ্রনাথ যদিও তিনি পৃথিবীর থেকে একেবারে চলে গেছিলেন, মানে ওই রবীন্দ্রনাথের সাথে সাথে কবি নজরুলও কিন্তু একই সাথে আমাদের জীবন্ত মৃত্যু ঘটেছিল। দুজনের মৃত্যু কিন্তু ধরতে গেলে 1943 এবং 42 সালের মধ্যে হয়ে গেছে। পরবর্তী কবি নজরুল কিন্তু জীবন্ত বেঁচে থাকলো মৃত্যু লাশের মতো বেঁচেছিল। আজকে সেই কবি নজরুলের আমরা কথা বলার জন্য এখানে এসেছি। তো কবি নজরুলের আলোচনা অনেকভাবে করা যায়, প্রতিদিনে করা যায়, প্রতিটা মুহূর্তে করা যায়। কবি নজরুলের উপর আমার অসংখ্য লেখা আছে, আমি লিখেছি। কিন্তু আমরা কবি নজরুলকে যদি আদর্শিক হিসেবে যদি নিই, আমাদের প্রতি মুহূর্তে কবি নজরুলকে প্রয়োজন রয়েছে। কবি নজরুলের প্রতিবাদী কণ্ঠ, প্রতিবাদী কথা কিন্তু আমাদের রয়েছে। তো যাই হোক, আমি এই কবি নজরুলের ওপর আমার এই একটা কবিতা আমি এখানে এই মানে আসার আগেই আমি লিখেছি। যেহেতু এই আমাদের এই নিজামী ভাই যখন দাওয়াত দিছে, আর এখন আমি যাতে পেয়েছি যেহেতু আমাদের আজকে এখানে অনুষ্ঠান আছে, তখন আমি ওই একটি দাওয়াতে বসে কয়েক লাইন কবিতা লিখলাম। ওই নজরুলের আজকে এই স্মরণ সবার স্মরণে এবং শ্রদ্ধা রেখে, যেখানে নিজামী ভাই আছেন যেহেতু কবি, আমি সেই কবির সামনে আমার কবিতা বলা কিন্তু শোভা পায় না। তারপর আমি কবিতাটা পাঠ করছি, আমি বিদ্রোহী। কবিতার শিরোনাম হলো বিদ্রোহী চিরন্তন শিকা, কবি নজরুলের স্মরণে। তুমি এলে বর্জ্যের মতো অগ্নিবাণী হাতে, জাগালে ঘুমন্ত জনতা শত বঞ্জনা রাতে। সুশীতের কান্না তুমি করেছিলে গান, অন্যায়ের বিরুদ্ধে উঠেছিলে বিদ্রোহী মহান। বিদ্রোহী হয়ে প্রথম দিলে গর্জন, মানবের মুক্তিতে লিখলে অগ্নিবাসন। শৃঙ্খল জরাজীর্ণ দেশে আধারে রাখা মন, তুমি ছিলে সূর্যের মতো আলোকিত পণ। কণ্ঠে তোমার ছিল বর্জ্যের ডাক, অন্যার অন্ধকার করেছিল চূর্ণ চুরমার ফাঁক। ধর্ম বর্ণের বিভেদে তুমি করেছিলে নাশ, মানবতার পতাকা কালে দিয়েছিলে আশ্বাস। তুমি বলেছিলে মসজিদের গির্জায় আছি মন্দিরের প্রাঙ্গণে, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, সবার প্রাণে। তুমি প্রেমের কবি, তুমি মুক্তির সুর, তোমার রক্তগীত জাগে স্বাধীনতার নূর। তুমি কণ্ঠে দিয়েছ শ্রমিকের, কৃষকের, দুর্বল বঞ্চিত মানুষের অবহেলিত কণ্ঠের স্বরে। কখনো তুমি প্রেমের দোলায় গেয়েছ গান, কখনো হয়েছ যুদ্ধের তুর্যধরণী দীপ্ত মহান। কখনো বেসেছ মায়ের কোলে ললয় দিয়ে, কখনো দাঁড়িয়েছ বিপ্লবী শপথের মশালে। আজও যখন দুঃখের সুখে ডুবে যায় দেশ, আজও যখন শৃঙ্খলেবদ্ধ হয় মানুষের স্বদেশ, তখন মনে পড়ে তোমার বর্জ্য কণ্ঠ দীপ্তবাণী। অন্যায় অত্যাচার ভাঙব মানব জাগত হানি, তুমি নিঃশেষ হলে না কবি, তুমি অমর। তুমি আছো প্রতিটি রক্তধারায়, প্রতিটি ঘরে দরজার বর। তুমি আছো ছাত্রের মিছিলে, শ্রমিকের গামে। তুমি আছো মাতৃভাষার টানে, তুমি মুক্তির অভিপ্রায়।
আজ প্রয়াণ দিবসে আমরা দাঁড়িয়ে শ্রদ্ধায়, তোমার নাম উচ্চারিত হোক শত পুষ্পের ডলনায়। জাতীয় কবি আমাদের প্রাণের তুমি অক্ষয়, তুমি বাংলার বিদ্রোহী সন্তান, চিরকাল অমিলন অক্ষয়। কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই কবিতাটি পাঠ করলাম। ধন্যবাদ সবাইকে।